আপনি যেটা বলছেন, এবং এটা না মানে হাসনাত থেকে শুরু করে জামাতের পক্ষ থেকেও এই অভিযোগটা শুরু হয়েছে যে প্রশাসন এক প্রকার বিএনপির দিকে ঝুঁকে পড়েছে। তো এই বাস্তবতায় আপনারা কি মনে করেন যে এই নির্বাচনটা ভালো নির্বাচন হবে কিনা? আসলে আমি সবসময় একটা কথা বলার চেষ্টা করি যে এবার যে 1400 বলি 1500 বলি জীবন দিয়েছে বা 20-30 হাজার যারা পঙ্গুত্ব বরণ করেছে, এরা কিন্তু কোনো পলিটিক্যাল কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না ওদের, বা কোনো পলিটিক্যাল কোনো ব্যানারে কিন্তু আসে নাই। 17-18 বছর আন্দোলন করেছে রাজনৈতিক দলগুলো, কিন্তু রাজনৈতিক দলগুলো আন্দোলন করেছে কিন্তু সাধারণ মানুষের সম্পৃক্ততা কখনো ছিল না, কারণ রাজনৈতিক দলগুলোকেই সাধারণ মানুষরা কিন্তু বিশ্বাস করে না। কিন্তু যখন সাধারণ ব্যানারে যখন ছাত্র আসে তখন কিন্তু সব ধরনের সব লেভেলের মানুষ কিন্তু রাস্তায় নেমেছে। কেন? এই দেশটাকে একটু সুন্দর করার জন্য। আমি বারবার বলি যে এবার এই যে ইলেকশনটা হচ্ছে, এটা বিএনপিকে জিতানোর জন্য না, জামাতকে জিতানোর জন্য না, এনসিপিকে জিতানোর জন্য না, বাংলাদেশকে জিতানোর জন্য। এই ইলেকশনে যদি বাংলাদেশের যদি কোনো পরিবর্তন না আসে এবং এই ইলেকশন যদি স্বচ্ছ না হয়, তাহলে মনে করবেন বাংলাদেশ আর কখনো দাঁড়াতে পারবে না। সেটা তো আমরা প্রত্যেকে বলছি যে এই নির্বাচনটা মানে সবাই বলছে এই নির্বাচনটা খুব ভালো হওয়া দরকার, কিন্তু একটা নির্বাচন ভালো হইতে গেলে, যেমন একটা তরকারি ভালো হইতে গেলে যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস দরকার হয়, আপনি কি মনে করেন কিনা যে এই নির্বাচন ভালো হওয়ার জন্য আমলাতন্ত্র থেকে শুরু করে যারা যারা এটার স্টেক আছেন তাদের আচরণ প্লাস সাথে যদি বলি যে রাজনৈতিক দলগুলোর যে আচরণ, এখানে কি আপনি দেখতে পাচ্ছেন যে ভালো নির্বাচন হবে? আমি কনফিউজড। কেন কনফিউজড? না, বলে যে মর্নিং শো দ্য ডে। আপনি দেখেন তারেক রহমান সাহেব আসার পর থেকে যেটি দেখা যাচ্ছে বাংলাদেশে, আমার কাছে আপনার কাছে কি মনে হচ্ছে? আপনি বুকে হাত দিয়ে বলবেন বাংলাদেশে কোনো অন্তর্বর্তীকালীন কোনো সরকার আছে মনে হচ্ছে? কোনো মনে হচ্ছে? আমার কাছে মনে হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে একদিক থেকে সব কিছু কন্ট্রোল করা হচ্ছে। আপনি দেখেন তারেক রহমান সাহেব যখন আসছে, ওনাকে যে প্রোটোকল দেওয়া হয়েছে, আপনি কি মনে করেন এই প্রোটোকল বাংলাদেশের কোনো প্রধানও পেয়েছে? আমার কাছে মনে হয় না। এবং একটা আসছে, সেখানে সচিব, বর্তমান সচিব দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা জানাচ্ছে রাস্তায় দাঁড়িয়ে, এবং কি বিটিভির মহাপরিচালক বিটিভিটাকে লাইভ করছে। তথ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে এটা তো আর সরকারি বিষয় না, আমাদের টাকা সরকারি টাকা খরচ করে কেন করা হচ্ছে। মহাপরিচালক সে কথাটাই শুনেনি। এবং কি আপনি পুরো বাংলাদেশের এখন যে অবস্থাটা দেখেন, পুরো বাংলাদেশে আমি শুরুতে যেটা বলেছি আপনাকে, দ্বিচারিতার যে জায়গাটা, কেউ 2 জায়গা তার ন্যাশনালিটি আছে, তার এটা বাতিল হচ্ছে না, আর কারো আছে তারটা বাতিল হয়ে যাচ্ছে। তারপর কারো ঋণ খেলাফি আছে, সেটা বাতিল হচ্ছে না, কারো ঋণ খেলাফি আছে, সেটা বাতিল হয়ে যাচ্ছে। মানে পুঙ্খানুপুঙ্খানুভাবে মানে পুরো একটা প্রক্রিয়া, আপনি পুরো বাংলাদেশের একটা প্রক্রিয়া যেভাবে মানে বিএনপিকে ক্ষমতা, আমার কাছে মনে হচ্ছে যে প্রধানমন্ত্রিত্ব এই যেটা হাসনাত বলেছে যে প্রধানমন্ত্রীকে দিয়ে দেন, তাহলে এত কষ্ট করে এত খরচ করার কি আছে? এত খরচ করার কি আছে? আপনি দেখেন সিম্বলটা, আপনি দেখেন এই একটা মামলা, আওয়ামী আমলে একটা মামলা, সে মামলা তার প্রার্থিতা বাতিল হচ্ছে। জুলাই হত্যা মামলা যার বিরুদ্ধে আছে তার প্রার্থিতা বাতিল হচ্ছে। আপনি মুন্সিগঞ্জে দেখেছেন, ব্রাহ্মণবাড়িয়া দেখেছেন, তাদের বাতিল হচ্ছে না। তার মানে এই যে দ্বিচারিতা, এটা কেন হচ্ছে? এটা এই জন্যই হচ্ছে মানে সবার জন্য একটা তড়িঘড়ি শুরু হয়েছে, সবার একটা তড়িঘড়ি শুরু হয়েছে যে ক্ষমতা। আর এবং কি আপনি দেখেন প্রত্যেকটা বড় বড় জায়গা থেকে তারেক রহমানের সাথে দেখা করতে যাচ্ছেন, আপনি দেখেছেন। এবং কি আমার মনে হয় এনএসআই এর প্রধানও মনে হয় তার সাথে এটা মিডিয়াতে আসছে, হ্যাঁ মিটিং করে আসছে। তাহলে এইগুলো কি দেখায়? এগুলো কি দেখায়? তার মানে আপনি দেখেন, এবং মিডিয়ার আপনি যে কার্যক্রমগুলো দেখছেন, উইথ ডিউ রেসপেক্ট, আমি এক্সেপশন আছে, আমি কিছু মিডিয়ার কথা বলছি, যেভাবে মানে শেখ হাসিনাকে, আসলে শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়েছে কেন? শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়েছে তাকে চারপাশ থেকে যেভাবে মিডিয়া বলে প্রত্যেকটা জায়গা থেকে তাকে যেভাবে বাতাস দেওয়া হয়েছে, তাকে প্রত্যেকে বলছে আপনি যা বলবেন সবকিছু সত্য, কোনো মিথ্যা নেই, আপনি যা করবেন সব সত্য। ডানে বামে যারা ছিল সবাই বলেছে আপনি যা করবেন সবই রাইট। এই যে সবই রাইট করতে গিয়ে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানিয়েছে। আমার কেন যেন আশঙ্কা হয় তারেক রহমান সাহেব, আমি বললাম তারেক রহমান সাহেব এমন একটা ব্যক্তি যার বাবা ছিলেন প্রেসিডেন্ট, মা ছিলেন প্রধানমন্ত্রী, বাংলাদেশে এমন কোনো ব্যক্তি নেই, কিন্তু তাকে ওনার জায়গা থেকে আমরা সম্মান করি। কিন্তু আপনি দেখেন রিসেন্টলি যে জরিপটা হয়েছে, এটা কি বলে, রিসেন্টলি যে জরিপটা হয়েছে গতকাল যে ডাক্তার শামীম সাহেবের যে অ্যাসোসিয়েটস এর যে জরিপটা হয়েছে, আপনি জরিপে দেখেছেন কি করেছে? যে আমি তার মেমোরান্ডামটা, তার ঘটনাতন্ত্রটা দেখেছি, এই সংস্থাটার ঘটনাতন্ত্র, তার কার্যক্রম, সে যে নিবন্ধন নিয়েছে, সে নিবন্ধন নিয়েছে কিসের জন্য জানেন? সে নিবন্ধন দিয়েছে স্বাস্থ্য রিলেটেড কাজ করার জন্য। ডাক্তার শামীম সাহেব রংপুর মেডিকেলে ছিলেন, উনি স্বাস্থ্য বিষয়ক কাজ করার জন্য এই নিবন্ধনটা নিয়েছেন। এবং ওনার মেমোরান্ডামটা আমি দেখেছি, ওনার বেপিয়া হচ্ছে শুধু ঢাকা বেপিয়া কাজ করতে পারবে উনি, ওনার যে জুডিকশন ঢাকার মধ্যে, অথচ পুরো বাংলাদেশে একটা জরিপ করে ফেলেন উনি।
পুরো বাংলাদেশে একটা জরিপ করলেন, জরিপের পার্থক্য কি দিলেন? 70 আর 20। অথচ এর আগে যতগুলো ব্র্যাক জরিপ করেছে, IRI জরিপ করেছে, এই কি বলে আপনার ইনোভেশন জরিপ করেছে, প্রত্যেকের জরিপে 5 থেকে 10% পার্থক্য। আর উনি পার্থক্য কি দেখালেন? এবং কি সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে উনি রংপুরে, আপনি জানেন রংপুরে জামাতের কাজ সবচেয়ে বেশি, কার্যক্রম বেশি, বরিশালে সবচেয়ে কম। উনি রংপুরে দেখালেন জামাত পাবে মাত্র 20%, না, আর বরিশালে দেখালেন 30%। না, যদি ধরেন না, যে মানে যে প্রতিষ্ঠান জরিপ করেছে তারা যদি তাদের জরিপ যদি ঠিক না হয়, সেটি তো তাদের গ্রহণযোগ্যতা কমে এই যাবে। যে জরিপটা সে করেছে এবং এই জরিপটাকে যেভাবে ফুলিয়ে ফাফিয়ে যেভাবে প্রচার করা হয়েছে, আপনি দেখেন যেভাবে প্রত্যেকটা জায়গায়, অথচ এটা একটা সংস্থার পর্যায়ে পড়ে না। জরিপ করার যে একটা ন্যূনতম যে যোগ্যতা, সেই যোগ্যতাটা তার নেই, আপনি দেখেন সেখানে বলেছে যে এর আগে যতগুলো জরিপ হচ্ছে 30 থেকে 35% যারা হচ্ছে পেন্ডিং, তারা চিন্তা করবে কাকে ভোট দিবে, আওয়ামীর যে ভোটগুলো আছে। অর্থাৎ তারা জরিপের বলছে 0.3% যারা চিন্তা করছে কাকে ভোট দিবে। তার মানে সবাই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে কাকে ভোট দিবে। এই যে জরিপটা আপনি দেখেন, আমি মনে করি কি জানেন, আমাদের কমন সেন্সটা অ্যাপ্লাই করা দরকার। আপনি দেখেন একটা পাবলিক বিশ্ববিদ্যালয়, একটু আগে জাহিদ ভাই যেটা বললো, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের যে কার্যক্রমগুলো, একটা পাবলিক বিশ্ববিদ্যালয়, আপনি দেখেন বাংলাদেশে যত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে, আমি একটু শেষ করি, বাংলাদেশে যত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে, এই পাবলিক বিশ্ববিদ্যালয় কিন্তু প্রত্যেকে, একটা পাবলিক বিশ্ববিদ্যালয় একটা রিক্সা চালকের ছেলে পড়ে, একটা এলিটের ছেলে বা ইংলিশ মিডিয়ামের ছেলে পড়ে, একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে পড়ে। তার মানে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা জায়গাতে বাংলাদেশের যে কোনো কর্নার, দহগান চিটমহলে পর্যন্ত সেটা প্রতিনিধিত্ব করে। এবং আমরা যখন বিশ্ববিদ্যালয় পড়ি, আমি যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় পড়তাম, আমার এলাকা যখন যেতাম, এলাকার প্রত্যেকেই তার সন্তানকে নিয়ে আসতো আমার সন্তানকে কোথায় পড়াবো, পরামর্শ নেওয়ার জন্য। তার মানে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় একটা ছাত্রকে যেভাবে মানুষ অ্যাড্রেস করে, সে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো যেভাবে আপনি ভূমিধস বিজয় দেখেছেন, নট অনলি ঢাকা বিশ্ববিদ্যালয়, হয়তো অনেকে প্রশ্ন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়তো এক্সেপশন হয়েছে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্টটা হয়েছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্টের আগে বিফি একটা করেছে, সেখানে আবিদকে দেখিয়েছে 46% আর সাদিক কামিকে দেখেছে 6%। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরদর ভূমিধস বিজয় হলো, অনেকে বলছে এটা এক্সেপশন, ব্যতিক্রম। এরপরে কি দেখেছেন? জাহাঙ্গীরনগর দেখেছেন, জাকসু দেখেছেন, রাকসু দেখেছেন, চকসু দেখেছেন, আজকে মনে হয় জকসু হচ্ছে। তার মানে এই যে আপনি তো একটা পাবলিক, আপনি নর্থ সাউথের যদি স্টুডেন্টদেরকে নিয়ে কোনো কিছু জরিপ করেন, তাহলে নর্থ সাউথের এলিটরা পড়ে, আপনি সঠিক জরিপ পাবেন না। কিন্তু একটা পাবলিক বিশ্ববিদ্যালয় যদি আপনি জরিপ করেন, তাহলে পুরো বাংলাদেশের একটা প্রতিচ্ছবি কিন্তু একটা পাবলিক বিশ্ববিদ্যালয়। আচ্ছা, তার মানে পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে জরিপের মাধ্যমে যে ভূমিধস বিজয় হয়েছে, এটাই কিন্তু বাংলাদেশের রিফ্লেকশন।